আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই পার্টে পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন রিভিশন করাবো। তোমরা বই সাথে নিয়ে বসো। বই সাথে নিয়ে বসলে আমি যা যা দাগাইতে বলবো তা তা দাগাবে। খাতাও সামনে রাখো, যদি লিখার দরকার হয় তাহলে লিখতে বলবো, লিখে ফেলবে। কেমন? তাহলে তোমরা বই খোলো, অষ্টম অধ্যায় খোলো। অষ্টম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় 314 পৃষ্ঠায় এখানে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে চিত্র একটা দেওয়া আছে। দেখো 400 থেকে 700 ন্যানোমিটার হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এমসিকিউতে আসতে পারে। দৃশ্যমান আমরা যে আলোগুলো দেখি এটার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য কী বলে? ল্যামডা। এই ল্যামডাটা কত? 400 থেকে 700 ন্যানোমিটার। এক ল্যামডা 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত হয়। হ্যাঁ, আর এখানে আছে আলো এক ধরনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, নিচের পার্টেই আছে। এরপরের পৃষ্ঠায় আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে। এরপরের পৃষ্ঠায় প্রথম দিকেই আছে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যেই থাকে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য এখানে লেখা আছে বেগুনি। দাগ দিয়ে রাখো তোমরা প্রথম পার্টে। তরঙ্গ দৈর্ঘ্য যখন ছোট হয় তখন সেটাকে বলে বেগুনি। আর তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে বাড়তে এখানে লেখা আছে নীল, সবুজ, হলুদ, কমলা, লাল হয়ে আমাদের চোখে আসে, অর্থাৎ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর এটা তোমরা এখানে লিখে রাখতে পারো, বেনিয়াসহ কলা। 7 রংটা কি? বেনিয়াসহ কলা। হ্যাঁ, বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা, লাতে লাল। বেনিয়াসহ কলা। লাল যেহেতু এদিকে, তোমার মনে রাখবে চিহ্নটা দিয়ে রাখো। বেগুনি থেকে লালের দিকে একটা চিহ্ন দাও। হ্যাঁ, বইয়ের মধ্যে চিহ্ন দাও, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যে সবচেয়ে এদিকে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। কে? বেগুনি। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এরপরে আসো এক্সরের আরও ছোটো হলে গামা জাতীয় তেজস্ক্রিয় রশ্মি, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, রেডিও ওয়েভ, এখানে অনেক কিছু এমসিকিউ দেওয়া আছে। তো এই যে আমরা যে দৃশ্যমান আলো 400 থেকে 700 ন্যানোমিটার, এর থেকে ছোট মানে 400 থেকে ছোট যে আলোগুলো আমরা দেখি না ওইগুলো কি কি? প্রথম হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির যে আলোটা সেটা আমরা দেখি না। এরপর হচ্ছে এক্সরে। গামার পরে এক্সরে। এক্সরে রশ্মিটা আমরা দেখি না। এরপরে হচ্ছে আলট্রাভায়োলেট, ইউভি, সেটা আমরা দেখি না। এখন এগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 থেকে কম। সবচেয়ে কম কে? গামা রশ্মি। এরপরে কে? এক্সরে। এরপরে কে? আলট্রাভায়োলেট। এরপরে হচ্ছে দৃশ্যমান আলো। আচ্ছা, দৃশ্যমান মানে 700 থেকে বেশি কে? 400 থেকে 700 তো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। 700 থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার আছে? ইনফ্রারেড রশ্মি। এরপরে হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি। এরপরে হচ্ছে রেডিও ওয়েভ। অর্থাৎ রেডিও ওয়েভ, আমার বইতে থাকা রেডিও ওয়েভ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর গামার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। মাঝখান দিয়ে 400 থেকে 700 ন্যানোমিটার হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। লিখে রাখতে পারো। আমি যেভাবে বলছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আবার টেনে দেখে রাখতে পারো। এটা বইতে লিখে রাখবে। এরপরের কাজ হচ্ছে যেখানে প্রতিফলন লেখা, এখানে অনেকগুলো কাজ তোমাদের দিতে হবে। ধরো আমি যদি বলি এই অংশে পানি আছে, এই অংশে পানি আছে, এই অংশে আছে বায়ু। হ্যাঁ, এখন বায়ু থেকে আলোক রশ্মি পানির ভিতরে যেতে পারে না। তো দেখো একটি আলোক রশ্মি এভাবে আসলো, তো এসে সেটি পানির ভিতরে চলে যেতে পারে। তবে আমরা জানি আলোক রশ্মি মাধ্যম চেঞ্জ হইলে দিক পরিবর্তন হয়ে যায়, হয় এদিকে বেঁকে যাবে নয় এদিকে বেঁকে যাবে। তো মাধ্যম চেঞ্জ হইলে দিক পরিবর্তন হয়। কোন জায়গা থেকে দিক পরিবর্তন হলো? এই জায়গা থেকে, তাই না? তাহলে হচ্ছে আমরা এই জায়গায় একটি কি আঁকবো? লম্ব আঁকবো। হ্যাঁ, আমরা এই জায়গায় একটি লম্ব আঁকবো, আর সেটাকে আমরা অভিলম্ব নাম দিব। কি দিব নাম? অভিলম্ব। আচ্ছা, আলোক রশ্মি যদি এভাবে যায় তাহলে হচ্ছে এভাবে উঠেও তো যেতে পারে। তাহলে এভাবে এসে ওইভাবে উঠে যেতে পারে। ওকে, এটার নাম হচ্ছে আপতিত রশ্মি। যে রশ্মিটা এসে পড়লো ওই রশ্মিটার নাম আপতিত রশ্মি। যে রশ্মিটা উঠে গেল ওইটার নাম প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি কোনটা?
কোনো বিভেদ তলের উপরে যে রশ্মি আপতিত হয় সেটি আপতিত রশ্মি। হ্যাঁ, আর প্রতিফলিত রশ্মি কোনটা? আপতিত রশ্মি বিভেদ তলের উপরে ওই একই মাধ্যমে যদি আলোক রশ্মি ফিরে আসে এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। ওকে, আপতিত রশ্মি অঙ্কিত অভিলম্বের সাথে, এটা আমি আঁকছি, অভিলম্বটা তো থাকে না, এটা আমরা অঙ্কনের সুবিধার জন্য আঁকছি। আপতিত রশ্মি অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে আপতন কোণ। তোমরা খাতায় লিখে রাখতে পারো, আপতিত রশ্মি অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে আপতন কোণ। প্রতিফলিত রশ্মি অঙ্কিত অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে প্রতিফলন কোণ। আর এই যে রশ্মিটা, এটা হচ্ছে, এটা প্রতিফলিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, এটা প্রতিসরণ হয়ে গেছে, মাধ্যম ভেদ করে এই রশ্মিটা চলে আসছে। একটি লাইট এভাবে মারলে লাইটের আলোটা এভাবে উঠে যেতে পারে পানির উপর থেকে, অথবা ভিতরেও আসতে পারে কিছু অংশ। কিছু আলো কিন্তু শোষিতও হয়ে যায়, মাধ্যম কর্তৃক কিছু আলো শোষিত হয়। প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। কি বলে? প্রতিসরণ কোণ। তাহলে আমাদের এখানে এই জিনিসগুলো একটু জানার দরকার ছিল এই পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে প্রতিফলনের দুইটা সূত্র, খুব ইম্পর্টেন্ট। প্রতিফলনের প্রথম সূত্র হচ্ছে আপতন রশ্মি, এই যে আপতিত রশ্মি অঙ্কিত অবিলম্ব প্রতিফলিত রশ্মি একই সমতলের উপরে থাকবে। প্রথম সূত্র, প্রতিফলন কোণটি হবে আপতন কোণের সমান, অর্থাৎ এই কোণকে আই আর এই কোণকে আর বলে। হ্যাঁ, প্রতিফলন কোণ আর আপতন কোণ সমান। এই যে আপতন কোণ, প্রতিফলন কোণ সমান। আপতন কোণ কাকে বলছি? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়? সমান। দ্বিতীয় সূত্র, তোমরা এগুলো দাগ দিয়ে রাখো এই অধ্যায়ে। এরপর এখানে আছে ফ্রেনেলের সূত্র, 218 পৃষ্ঠায় এখানে চিত্রে দেওয়া আছে। এই যে ফ্রেনেলের সূত্র, তো ফ্রেনেলের সূত্রটা এখানে বইতে দেওয়া নাই। কতটুকু প্রতিফলন হবে, কতটুকু প্রতিসরণ হবে, এটা হচ্ছে ফ্রেনেলের সূত্র। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো 219 পৃষ্ঠায়, সেটা হচ্ছে শোষণের মধ্যে সুন্দর সুন্দর কিছু কথা বলছে। এখানে প্রশ্ন আসতে পারে, গোলাপ ফুল লাল কেন? এখন আমরা সাধারণত যে কোনো বস্তু দেখি সাদা আলোর মধ্যেই দেখি। সাদা আলোর কয়টা রং একটু আগে বলছি, সাদা আলোর মধ্যে 7টা রং আছে। বিশ্বাস না হলে বাজার থেকে 7টা রঙকে নিয়ে এনে সম অনুপাতে মিশ্রণ করবে, মিশ্রিত করলে দেখবে সাদা রং হয়ে গেছে। তাহলে সাদা আলোর কয়টা রং? 7টা রং। তো গোলাপ ফুল লাল, কারণ হচ্ছে গোলাপ ফুলের বৈশিষ্ট্য হলো সাদা আলোর সবগুলো রঙকে শোষণ করে, 7 রঙের 6টা রঙকে শোষণ করে, শুধু লাল রঙটাকে প্রতিফলন করে। আর একটা বস্তু থেকে যেই রং প্রতিফলিত হয়ে আসে আমি তাকে সেটা দেখি, সেই রঙের দেখি। গোলাপ ফুল লাল কারণ ওর থেকে লাল রঙটা প্রতিফলিত হয়ে আমার চোখে আসতেছে। একটি বস্তু নীল কারণ তার থেকে নীল রঙটা প্রতিফলিত হয়ে আসতেছে। তাহলে অন্য রঙগুলো, অন্য কালারগুলো কোথায়? ওই কালারগুলো কিন্তু শোষণ করে ফেলছে। অর্থাৎ আমরা, খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা একটি বস্তুর আসল রঙটাই দেখি না। কারণ আমরা কি দেখতেছি? সাদা রঙের একটা রঙকে সে প্রতিফলন করে আর সবগুলা রং শোষণ করে। তার রঙটা কি? তার রঙটা কিন্তু আমরা দেখি না। একটি বস্তুর রিয়েল কালারটাই আমরা দেখি না। এই জগৎটাই এরকম। আচ্ছা, তাহলে যদি সাদা আলো না থাকে, আচ্ছা আমি এখন যে রুমে আছি সাদা লাইট আছে, এটা যদি একদম লাল লাইট হইতো তাহলে কি হইতো? লাল আলোতে শুধু লাল রঙটাই আছে, সাদা আলোতে না 7 রং, লাল আলোতে লাল রঙটা আছে। তাহলে এই রুমের মধ্যে যত লাল রং আছে, লাল কালারের জিনিসগুলো উজ্জ্বলভাবে লাল হিসাবে আমি দেখব, কিন্তু অন্য সব বস্তুগুলো কালো দেখব। কারণ অন্য বস্তু, হলুদ বস্তুটার ধর্ম হচ্ছে সে হলুদ রঙটাকে প্রতিফলিত করবে সাদা আলো থেকে। এখন তো সাদা আলো পাই নাই, হলুদ কোথায় পাবে? আমি তো দিলাম লাল লাইট। তাহলে লাল লাইটের নিচে লাল কালারগুলোকে ভালো দেখাবে, অন্য সব কালারকে কালো দেখাবে। কালো বস্তু কালো কেন? কারণ হচ্ছে সে সাদা আলোর সমস্ত রঙকে শোষণ করে ফেলে। কোনো রঙটা সে কী করে না? প্রতিফলন করে না। কোনো বস্তু থেকে কোনো রং প্রতিফলিত হয়ে না আসলে আমরা তাকে দেখি না, তাকে কালো দেখি। ওকে,
তাহলে এই অধ্যায় ছিল, এই প্রশ্নগুলো আসতে পারে। এখানে একটি প্রশ্ন আসতে পারে নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন 220 পৃষ্ঠায় তোমরা দাগাই রাখো, নিয়মিত প্রতিফলন অনিয়মিত প্রতিফলন। এরপরে আসে এখানে 223 পৃষ্ঠায় ক্যালাইডোস্কোপ। এটা ছোটোকালে আমরা ব্যবহার করছিলাম, এবার চোখের মধ্যে দিয়ে ক্যালাইডোস্কোপ, এখানে আলোর একটু প্রতিফলন হয়। ক্যালাইডোস্কোপ শব্দটা একটু দাগ দিয়ে রাখো। আর আমার দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যের আয়না হইলেই, নিচে মহিলা, এই যে 2টা মহিলা দাঁড়ায় আছে, এখানে আয়না দেখানো হয়েছে, মানে আমি কতটুকু আয়না নিলে আমি সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমার দেখা যাবে। যদি আয়নার দৈর্ঘ্যটা হয় আমার দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে আমি সম্পূর্ণ, মানে আমার সম্পূর্ণ, আমাকে সম্পূর্ণ দেখার জন্য আমার দৈর্ঘ্যের সম্পূর্ণ আয়নার দরকার নেই, অর্ধেক হইলেই দেখা যাবে। আচ্ছা, 226 পৃষ্ঠা এখানে ফোকাস বিন্দু, মেরুবিন্দু, ফোকাস দূরত্ব এগুলো আলোচনা করছি, এগুলো এখানে সংজ্ঞা হিসেবে দেওয়া আছে, তোমরা দাগাই রাখো। এরপরে তো হচ্ছে সব চিত্র, আর চিত্রগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলছি। উত্তল দর্পণ, অবতল দর্পণ, যারা দেখোনি তারা আগের পার্টগুলো দেখে আসো, তাহলে দর্পণ এবং এই যে সূত্রগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আর কি বলবো, এখানে নতুন কিছু নেই। হ্যাঁ, পাহাড়ি রাস্তায় সাধারণত অদৃশ্য বাঁক থাকে। পাহাড়ি রাস্তায় ধরো এখানে পাহাড়, হ্যাঁ, এভাবে করে একটা গাড়ি এখান থেকে এই রোড দিয়ে যাবে। এখন এই রোড দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা এটা দেখার জন্য ঠিক এই জায়গায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সমতল আয়না দেওয়া থাকে। কোন আয়না? সমতল আয়না দেওয়া থাকে। কত ডিগ্রিতে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই লোক একে দেখতে পাবে, এই লোক একে দেখতে পাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়না দেওয়া থাকলে। আর গাড়ির ড্রাইভাররা তার ডান পাশে যে সাইড মিররটা আছে, হ্যাঁ, লুকিং গ্লাস বলি, ওইটাতে উত্তল আয়না ব্যবহার করা হয়। আর ড্রাইভারের ঠিক সামনে দিয়ে যে আয়নাটা, ওইটা সমতল আয়না। এটা এমসিকিউতে আসতে পারে। ওকে, এই অধ্যায়টা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।